হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউটেক 360 এর বর্ণিল পৃথিবীতে। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আমরা Xiaomi ফোন নিয়ে কথা বলবো। যারা অন্য ব্র্যান্ডের মোবাইল ইউজ করছেন কিন্তু একটি Xiaomi মোবাইলে সুইচ করতে যাচ্ছেন, অথবা যারা একদমই প্রথমবারের মতো Xiaomi ব্যবহার করে চলেছেন, তাদের জন্য এই ভিডিও, অর্থাৎ বিগিনারদের জন্য এই ভিডিওটি করা। আপনার ফোনটি সম্পর্কে খুব ভালোভাবে জানুন, টাকা দিয়ে কি কিনেছেন তার সম্পর্কে একটি ভালো ধারণা রাখুন। Xiaomi তাদের পার্টিকুলার একটি মডেলেই এত বেশি ভেরিয়েশন রেখেছে যে একজন নতুন ব্যবহারকারী কনফিউজড হয়ে যান তার জন্য কোন ভেরিয়েন্টটি কেনা ঠিক হবে। ধরুন Redmi Note H মোবাইলটির ক্ষেত্রে Xiaomi ROM এর ক্ষেত্রে ভেরিয়েশন রেখেছে, সেই ROM আবার স্টেবল নাকি বেটা তা নিয়ে ভেরিয়েশন আছে। ক্যামেরা সেন্সরের ক্ষেত্রে ভেরিয়েশন রেখেছে। কালার, স্টোরেজ এবং র্যামের ভেরিয়েশনের কথা না হয় বাদই দিলাম। ভিউয়ার্স, আজকে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। সেই সাথে আপনাদের একটি সুন্দর বাংলা ফন্টের সাথে পরিচয় করিয়ে দেব এবং বলবো কিছু ট্রাস্টেড শপের নাম, যাদের কাছ থেকে আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের ফোন সরাসরি এসে বা কুরিয়ারের মাধ্যমে কিনে ফেলতে পারেন। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। প্রথমেই কথা বলবো Xiaomi ROM নিয়ে। Xiaomi যখন নতুন একটি মোবাইল লঞ্চ করে তখন চায়নার জন্য একটি চাইনিজ ROM বানায় এবং অন্য দেশগুলোর জন্য গ্লোবাল ROM লঞ্চ করে। এই গ্লোবাল ROM আবার দেশ ভেদে আলাদা হয়। চাইনিজ ROM আর গ্লোবাল ROM এর কি পার্থক্য সেটা নিয়ে আলাদা একটি টিউটোরিয়াল থাকবে। জানতে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিন। এখন প্রশ্ন হলো, আপনার Xiaomi ফোনটিতে কোন ROM ইনস্টল করা আছে? এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হলে যেতে হবে Xiaomi মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ফোনে। সেখানে আপনি পাবেন MIUI ভার্সন। MIUI ভার্সনের পাশে MIUI গ্লোবাল লেখা থাকলে বোঝা গেল আপনার ফোনে ইনস্টল রমটি হচ্ছে গ্লোবাল ROM। চাইনিজ ROM এর ক্ষেত্রে MIUI ভার্সনের পাশে শুধু MIUI লেখা থাকে। এবার প্রশ্ন হলো, রমটি স্টেবল ROM নাকি বেটা ROM? এই প্রশ্নের উত্তর জানতেও আপনাকে যেতে হবে Xiaomi মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ফোনে, সেখান থেকে MIUI ভার্সন। MIUI ভার্সনের MIUI গ্লোবালের পাশে যদি স্টেবল লেখা থাকে তবে সেটি স্টেবল ROM, আর যদি বেটা বা উইকলি লেখা থাকে তাহলে সেটা বেটা ROM। স্টেবল ROM, বেটা ROM বা ডেভেলপার ROM এর কি পার্থক্য এবং সুবিধা অসুবিধা সেটা নিয়ে আলাদা একটি টিউটোরিয়াল থাকবে। জানতে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিন। MIUI ভার্সনের MIUI গ্লোবাল 11 দিয়ে MIUI প্ল্যাটফর্ম ভার্সন এবং 0.3.0 দিয়ে ROM এর ভার্সন ও রিলিজ ডেট বোঝায়। এবার প্রশ্ন হলো, গ্লোবাল ROMটি কোন দেশের জন্য তৈরি করা ROM? এবারও আপনাকে যেতে হবে Xiaomi মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ফোনে। সেখানে আপনি পাবেন MIUI ভার্সন। IN মার্ককৃত অংশের মাধ্যমেই জানা যায় রমটি কোন দেশের জন্য বানানো হয়েছে। PCOINXM এর প্রতিটি অংশ কি প্রকাশ করে তা নিয়ে আলাদা একটি টিউটোরিয়াল থাকছে। জানতে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে দিন। এবার প্রশ্ন হলো, ক্যামেরায় কোন সেন্সর ব্যবহার করা হয়েছে? স্ক্রিন অনুযায়ী কোড দিলে FQC টেস্ট উইন্ডো ওপেন হবে। এবার সফটওয়্যার ভার্সনে গেলে স্ক্রল করে নিচের দিকে পাবেন ক্যামেরা ইনফরমেশন। সেখানে সেন্সরের নাম এই ধরনের ফরম্যাটে পাবেন। এই OV অর্থ হচ্ছে অগ্নিভিশন। সো ভিউয়ার্স, এবার আপনাদের একটি সুন্দর বাংলা ফন্টের সাথে পরিচয় করিয়ে দেবার পালা। ফন্টটির নাম বেনসেন সালসা। থিমস থেকে ফন্টসে যান, এরপর সার্চ বক্সে সার্চ করুন বেনসেন সালসা আর ডাউনলোড করে নিন। এরপর মাই ফন্টস থেকে ফন্টটি অ্যাপ্লাই করে রিস্টার্ট করলেই সুন্দর একটি ফন্ট আপনার Xiaomi ফোনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিল। বলেছিলাম আপনাদের জানাবো কিছু ট্রাস্টেড শপের নাম। নিচের ডিসক্রিপশন বক্সে কয়েকটি ট্রাস্টেড শপের নাম দিলাম। আমার জানা মতে দীর্ঘদিন এরা সুনামের সাথে ব্যবসা করে আসছে, তবুও ভালো করে জেনেই তবে লেনদেন করুন। এদের সবারই ফেসবুক পেজ আর কমিউনিটি গ্রুপ আছে, যেখানে বিশাল সংখ্যক গ্রাহকের ফিডব্যাক পাবেন। সো ভিউয়ার্স, ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ। And I
একই মডেলের মোবাইল। বন্ধু মডেলটি রিলিজ হওয়ার পরপরই কিনেছিল, আর আমি মাস 6 অপেক্ষা করে কিনলাম বলে 6000 টাকা কমে পেলাম। উফ, জিতছি। বন্ধুর ক্যামেরায় ভালো ছবি আসে, আমারটা এমন কেন? মোবাইলের মডেল তো একই, সফটওয়্যার ভার্সনও সেম, এমন কেন? শাওমির মোবাইলের জন্য এটা খুব কমন একটা বিষয়। এর পেছনের রহস্য ক্যামেরায় ব্যবহৃত সেন্সর। কম দামেই মোবাইল কিনবো, কিন্তু কেন দাম কমে গেল এবং সেজন্য কি ছাড় দিতে হলো সেটা সম্পর্কে ধারণা রেখেই মোবাইল কিনবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। আজ আমরা শাওমির ক্যামেরা সেন্সর এবং সেন্সরের সাথে দামের সম্পর্ক নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। প্রথম প্রশ্নটি হলো, আপনার শাওমি ফোনটিতে কোন সেন্সর ব্যবহার করা হয়েছে? স্ক্রিন অনুযায়ী কোড দিলে FQC টেস্ট উইন্ডো ওপেন হবে। এবার সফটওয়্যার ভার্সনে গেলে স্ক্রল করে নিচের দিকে পাবেন ক্যামেরা ইনফরমেশন। এখানে সেন্সরের নাম এই ধরনের ফরম্যাটে পাবেন। এই OV অর্থ ওমনিভিশন। শাওমি যখন কোনো নতুন মডেল রিলিজ করে তাতে সাধারণত বেস্ট সেন্সর ব্যবহার করে, কারণ বিভিন্ন বেঞ্চমার্কার বাজারে চাহিদা তৈরি করার জন্য চাই একটি ভালো ক্যামেরা। এর পরের চ্যালেঞ্জ বাজারে টিকে থাকা, কারণ প্রতিনিয়তই নতুন নতুন ফিচারের মোবাইল বাজারে আসছে। সেজন্য মোবাইলের দাম কমাতে হয়। দাম কমাতে হলে প্রয়োজন পার্টসগুলোর দাম কমানো। এই নীতিতে পরবর্তী ব্যাচের প্রোডাকশনের সময় অপেক্ষাকৃত সস্তা পার্টস ব্যবহার করা হয়। দামের দিক থেকে দেখা যায় সনি সেন্সরগুলোর দাম বেশি, এরপর স্যামসাং এর সেন্সর, আর তারপর ওমনিভিশন। সনি সেন্সর তুলনামূলক ভালো ইমেজ ক্রিয়েট করে, এরপর স্যামসাং, আর সবচেয়ে বাজে অবস্থা হলো ওমনিভিশনের। বাজে মানে এতটা বাজে না যে খুব পার্থক্য দেখা যায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে IPS, অ্যামোলেড এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। এবং কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ। বছর 5 আগেও মোবাইল কোম্পানিগুলোর বড় চ্যালেঞ্জ ছিল মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। বড় ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর, হাই গ্রাফিক্সের গেম বা অ্যাপ্লিকেশন আর দ্রুতগতির কানেক্টিভিটির জন্য 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ছিল কার্যতই অচল। প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা দেখেছি অধিক ক্যাপাসিটির ব্যাটারি। 2020 সালের প্রথম কোয়ার্টারের প্রান্তিকে সর্বোচ্চ 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এনেছে স্যামসাং। আর এসব হিউজ ক্যাপাসিটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য একের পর এক ইনভেনশন হচ্ছে ফাস্ট চার্জারের। কিন্তু বিগিনারদের অনেকেই জানেন না তার মোবাইলের সাথে যে চার্জারটি এসেছে সেটি কত ওয়াটের। সেই সাথে একটি কমন প্রশ্ন, বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে কি মোবাইল দ্রুত চার্জ হবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। আজ আমরা জানবো একটি চার্জার কত ওয়াটের তা কিভাবে বোঝা যায়, কারণ চার্জারের ইনফোতে সাধারণত সরাসরি লেখা থাকে না যে চার্জারটি কত ওয়াটের। এবং বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে কি মোবাইল দ্রুত চার্জ হবে? সেই সাথে বোনাস হিসেবে জানবো মোবাইলের প্রথম দিকে খুব দ্রুত চার্জ হলেও 80% বা 90% পর থেকে খুব ধীর গতিতে চার্জ হচ্ছে সে ব্যাপারে। কিন্তু তার আগে বলুন, একটি বিষয় কি খেয়াল করেছেন, এখনকার প্রায় সব মোবাইলের ব্যাটারি নন রিমুভেবল। রিমুভেবল ব্যাটারির বাড়তি সুবিধা থাকার পরও কেন দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেল তা নিয়ে আলাদা একটি টিউটোরিয়ালে বিশদ চিল্লাপাল্লা করেছি। জানতে আগ্রহী হলে মিউ স্টুডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। চার্জারের ওয়াট জানতে হলে আগে ওয়াটের সূত্রটি জানতে হবে। তার মানে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার লেখা একটি চার্জার মূলত 10 ওয়াটের চার্জার। এভাবে 6 ভোল্ট 3 অ্যাম্পিয়ার লেখা চার্জারটি সর্বোচ্চ 18 ওয়াটের পাওয়ার প্রডিউস করে। বাজারে 27 ওয়াটের চার্জারও পাওয়া যায়। Xiaomi সম্প্রতি তাদের Mi 10 Pro মোবাইলটির সাথে 65 ওয়াটের চার্জার বক্সে দিয়েছে, মানে আলাদা করে কিনতে হবে না। যদিও মোবাইলটির চার্জিং ক্যাপাসিটি 50 ওয়াটের। ইটস হিউজ, রাইট? It's huge. It's big. Trust me. যতটা না বড় চিন্তা করছো তার থেকে অনেক বড়। It's massive. চার্জারের ওয়াট সম্পর্কে ধারণা পাবার পরই যে প্রশ্নটি মাথায় আসে সেটা হলো, বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ করলে কি মোবাইল দ্রুত চার্জ হবে? এক কথায় এর উত্তর হলো না, দ্রুত চার্জ হবে না। পুরো বিষয়টি একটি বটলনেকের মতো কাজ করে। আপনার চার্জারের পাশাপাশি মোবাইলটিকেও বেশি ওয়াটের চার্জিং সাপোর্টেড হতে হবে। 18 ওয়াট সাপোর্টেড মোবাইল যদি আপনি 27 ওয়াটের চার্জার দিয়েও চার্জ করেন, সেটা চার্জারের সর্বোচ্চ 18 ওয়াটই ব্যবহার করতে পারবে। একইভাবে 50 ওয়াট সাপোর্টেড মোবাইল যদি আপনি 27 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেন, সেটা সর্বোচ্চ 27 ওয়াটেই চার্জ হবে। তার মানে মোবাইলের চার্জিং সাপোর্ট আর চার্জারের পাওয়ার প্রডিউস ক্যাপাসিটির মধ্যে যেটি কম, সেটি অনুযায়ী মোবাইলটি চার্জ হবে। একটি বিষয় হয়তো খেয়াল করেছেন, 50% থেকে 60% পর্যন্ত চার্জ খুব দ্রুতই হয়ে যায়। এরপর থেকেই চার্জ হবার প্রক্রিয়া ধীর হতে থাকে। এটা মূলত মোবাইলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই করে থাকে। ওভারহিটিং বা অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতেই এই প্রসেস দেওয়া থাকে। মূলত খালি ব্যাটারি মোবাইলে ওভারহিট করতে পারে না বলেই 50% থেকে 60% পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে চার্জ হয়। এরপর ব্যাটারি যতই চার্জ হয়ে শক্তিশালী হতে থাকে, চার্জিং প্রসেস ধীর হতে থাকে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে স্ট্যাবল রম, বেটা রম এবং ডেভেলপার রম নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। এবং কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ। উইন্ডোজ ব্যবহারকারীদের একটি অন্যতম সমস্যা উইন্ডোজ অ্যাক্টিভেশন। উইন্ডোজ সেটআপ দেবার এক মাসের মাথায় ডেস্কটপের ডান পাশের নিচের দিকে জলছাপের মতো লেখা থাকে অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু সেটিংস টু অ্যাক্টিভ উইন্ডোজ। সেই সাথে বেশ কিছু সেটিংস ডিসেবল হয়ে থাকে, তার মধ্যে অন্যতম ইউজার অ্যাকাউন্ট। উইন্ডোজ ব্যবহারকারী মাত্রই জানেন এটা কতটা বিরক্তিকর, তাই সবাই চান তার ব্যবহৃত উইন্ডোজটি অ্যাক্টিভেটেড হোক। নন অ্যাক্টিভেটেড উইন্ডোজ অ্যাক্টিভ করার প্রসেস নিয়েই আজ আমাদের আলোচনা। 2 ক্লিক আর রিস্টার্ট, ব্যাস হয়ে গেল উইন্ডোজ অ্যাক্টিভ। সো ভিউয়ার্স, ফিরছি লোগোর পর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। আজ আমরা নন অ্যাক্টিভেটেড উইন্ডোজ অ্যাক্টিভ করার প্রসেস নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। ডেসক্রিপশন বক্সে উইন্ডোজ অ্যাক্টিভেটরের লিঙ্ক থেকে অ্যাক্টিভেটরটি ডাউনলোড করে নিন। খুবই লাইট একটা অ্যাক্টিভেটর, মাত্র 2.5 মেগাবাইট। এবার জিপ ফাইলটি আনজিপ করুন। যে ফোল্ডারটি পাবেন সেখান থেকে উইন্ডোজ 8 প্রো ফাইনাল অ্যাক্টিভেটর প্রোগ্রামটি মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ। এটা উইন্ডোজ 7, 8, 10 সবগুলোর জন্যই কাজ করবে। ওয়েট, উইন্ডোজটি অ্যাক্টিভ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই করুন, কারণ আমি জানি আপনার অনেক বড় একটা সমস্যার সমাধান আমি করে দিলাম। দিন এবার আমাকে 10,000 টাকা। এবার পিসি রিস্টার্ট করুন,
এবং দেখুন আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে গেছে আর সব অপশনই অ্যানাবল হয়ে গেছে। এরপরও কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো হেল্প লাগলে হেল্প লিখে কী সমস্যায় পড়েছেন সেটা কমেন্ট করুন, আমি দ্রুতই তার উত্তর দেব। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে পিসির গতি বাড়াতে এসএসডির ব্যবহার নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। আর কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ। গত 27 এপ্রিল 2020 শাওমি তার পরবর্তী ইউজার ইন্টারফেস MIUI 12 চীনে ঘোষণা দিয়েছে। সেদিন থেকে শাওমি তার চীনা ব্যবহারকারীদের চলমান উন্নয়নের বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া পেতে MIUI 12 এর বেটা ভার্সন প্রকাশ করেছে। চলুন দেখে আসি শাওমি কেমন করেছে MIUI 12 এর ইন্টারফেসটি।
MIUI 12 এর ইউজার ইন্টারফেস অনেকটাই iOS 13 এর মতো। চলুন দেখে নেই কতটা মিল আছে এই দুই ইউজার ইন্টারফেসে। প্রতি বছর যখন Xiaomi তাদের নতুন আপডেটের ঘোষণা দেয়, এর পরপরই ব্যবহারকারীরা আওয়াজ তোলা শুরু করেন, আমার মোবাইলে কবে পাবো স্লোগান। তার আগে চলুন জেনে নেই MIUI সম্পর্কে কিছু তথ্য। MIUI হলো মি ইউজার ইন্টারফেসের সংক্ষিপ্ত রূপ। স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য Xiaomi কর্তৃক ডেভেলপকৃত একটি স্টক ও আফটার মার্কেট ফার্মওয়্যার। ফার্মওয়্যারটি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে নির্মিত। প্রাথমিক অবস্থায় সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তা আলফা পর্যায়ে থাকে, যা সবার জন্য পাবলিশ করা হয় না। এরপর বেটা পর্যায়ে আসলে তা কিছু বেটা টেস্টারদের টেস্ট করতে দেওয়া হয় বাগ খুঁজে বের করার জন্য। এরপর এ সকল বাগ ঘষা মাজা পলিশ করে সবার জন্য স্টেবল ভার্সন উন্মুক্ত করে দেওয়া হয়। MIUI এর ক্ষেত্রে প্রথমে চায়না ভার্সনে কাজ করা হয়, তাই চায়না ওএস গুলো সবার আগে আপডেট পেয়ে থাকে। প্রথমে চায়না বেটা ইউজাররা আপডেট পেয়ে থাকে। কয়েকটা বেটা আপডেটের পরে স্টেবল ভার্সন উন্মুক্ত করা হয় সবার জন্য। বেটা থেকে স্টেবল ভার্সন আসতে সাধারণত কয়েক মাস সময় লাগে। চায়নায় স্টেবল ভার্সন উন্মুক্ত করার সময়ই গ্লোবাল বেটা ভার্সনের কাজ চলতে থাকে। চায়নার মতোই প্রথমে বেটা ভার্সন ও এর মাসখানেক পর গ্লোবাল স্টেবল ভার্সন উন্মুক্ত করা হয় সবার জন্য। MIUI 12 মাত্র আসলো, চায়না স্টেবল ভার্সন পেতে আরও কয়েক মাস সময় লাগবে। সম্ভাব্য তারিখ জুন 2020। আমরা অধিকাংশ যেহেতু গ্লোবাল ইউজার, তাই আমাদের আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে MIUI 12 এর জন্য। মোটামুটি থার্ড কোয়ার্টারের শেষের দিকে গ্লোবাল স্টেবলের MIUI 12 এর আপডেট আসতে পারে। এবার আসি বেটা রম স্টেবল রমের সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথায়। বেটা রমের ইউজাররা প্রায় প্রতি সপ্তাহে আপডেট পান, ফলে নিত্য নতুন ফিচার সবার আগে এক্সপিরিয়েন্স করার সুযোগ পান। অসুবিধার মধ্যে থাকে এসব রমে বাগ থাকার পসিবিলিটি বেশি থাকে, ফলে তথ্য চুরির ঝুঁকি বেশি থাকে। সেদিক থেকে স্টেবল রমের ক্ষেত্রে ঘটনা ঠিক উল্টো, তারা রমই পান সবার শেষে, তবে যেটা পান সেটা অনেক বেশি রিলায়েবল এবং শক্ত নিরাপত্তা ব্যবস্থায় থাকে। যেহেতু চাইনিজ রমের স্টেবল ভার্সন আগে রিলিজ হবে, তাহলে কি মোবাইলে সেটা ফ্ল্যাশ করা ঠিক হবে? চাইনিজ রম আর গ্লোবাল রমের মধ্যে ইউজার ইন্টারফেসগত কোনো পার্থক্য নেই। আসলে চাইনিজ রম আর গ্লোবাল রমের পার্থক্য এটাই যে চাইনিজ রমে গুগলের কোনো সার্ভিস অ্যাপ থাকে না, মানে প্লে স্টোর, প্লে মিউজিক, প্লে গেমস, ড্রাইভ, ম্যাপস, গুগল নাও এগুলো প্রি ইনস্টল পাবেন না। তার বদলে থাকবে কিছু চাইনিজ অ্যাপ, যেমন মি ক্রেডিট, মার্কেট ইত্যাদি। এছাড়া চাইনিজ রমে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ, চাইনিজ সহ 2-3টি ভাষা দেওয়া থাকে। আপনি চাইলে চাইনিজ রমে গুগলের এই পরিষেবাগুলো নেট থেকে ইনস্টল করে নিতে পারেন। ব্যাস হয়ে গেল গ্লোবাল রম। এবার আসি ইন্টারন্যাশনাল গ্লোবাল আর ইন্ডিয়ান গ্লোবাল রমের পার্থক্য নিয়ে। আসলে ইন্টারন্যাশনাল গ্লোবাল রম আর ইন্ডিয়ান গ্লোবাল রমের মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই। ইন্টারন্যাশনাল গ্লোবাল রম তৈরি করা হয় সব দেশকে মাথায় রেখে, সেদিক থেকে ইন্ডিয়ান গ্লোবাল রম তৈরি করা হয় ভারতের বাজারের চাহিদাকে মাথায় রেখে, মানে প্রচুর দেশি বিজ্ঞাপন সাজেশনে পাবেন। এটা কি সুবিধা নাকি অসুবিধা কি জানি। ওহ, ভালো কথা, গ্লোবাল রম আর গ্লোবাল ভার্সন কিন্তু এক বিষয় নয়। গ্লোবাল রম হলো একটি MIUI রম যেটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা আছে প্রি ইনস্টলড গুগল অ্যাপ সহ। অন্যদিকে গ্লোবাল ভার্সন বা গ্লোবাল সংস্করণটি হচ্ছে মোবাইলটি 4Gর জন্য বেশি LTE ফ্রিকোয়েন্সি ব্যবহার করছে। ডিসক্রিপশন বক্সে যেসব Xiaomi মোবাইল আপডেট পাবে তার লিস্ট দিলাম। যারা এখনই চায় না বেটা রম ডাউনলোড করতে চান, তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়েছি। যাদের ডিভাইস এই লিস্টে নেই, তারাও কাস্টম MIUI 12 রম ব্যবহার করতে পারবেন এক্সট্রা থেকে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে পিসির গতি বাড়াতে SSDর ব্যবহার নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। আর কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ। কম্পিউটারের প্রত্যেকটি প্রোগ্রাম ওপেন করার পর প্রসেস করার শুরু থেকে শেষ পর্যন্ত সাময়িকভাবে যেখানে জমা থাকে সেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। এই র্যাম নিয়ে একটি কমন প্রশ্ন, সিস্টেমে কত জিবি র্যাম থাকা প্রয়োজন? 8 জিবি র্যাম প্রয়োজন হলে একটা 8 জিবি কিনবেন নাকি দুইটা 4 জিবি করে কিনবেন? সেই সাথে র্যাম নিয়ে যে ভ্রান্ত ধারণাটি সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো বেশি ফ্রিকোয়েন্সি আর বেশি ক্যাপাসিটি র্যাম মানেই বেশি স্পিড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। আজ আমরা কথা বলবো কম্পিউটারের অতি প্রয়োজনীয় একটি কম্পোনেন্ট র্যাম নিয়ে। জানবো কি ধরনের ওয়ার্কলোডের জন্য কত জিবি র্যাম আপনার সিস্টেমে থাকা প্রয়োজন, এবং কথা বলবো র্যামের প্রচলিত মিথ নিয়ে। বেশি র্যাম মানেই বেশি স্পিড, এটা কতটুকু সত্য সেটা নিয়ে। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। র্যাম আপনার সিস্টেমের এমন একটি প্রয়োজনীয় কম্পোনেন্ট যেটা প্রয়োজনের তুলনায় কম হলে সিস্টেম স্লো হবে আর বটলনেক ক্রিয়েট হবে। বটলনেক কি সেটা নিয়ে আলাদা একটি টিউটোরিয়াল আছে, ভালো করে বুঝতে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সহজ কথায় বটলনেক হলো সিস্টেমে একটি কম্পোনেন্ট স্লো থাকলে বাকি কম্পোনেন্টগুলো অনেকটা সময় অলস বসে থাকে, ফলে প্রসেসের সময় বেশি লাগে, সিস্টেম স্লো হয়ে যায়। অন্যদিকে সিস্টেমে অতিরিক্ত র্যাম ইনস্টল করা থাকলে অতিরিক্ত র্যাম কোনো কাজেই আসে না। তার মানে বাড়তি র্যাম আপনার সিস্টেমকে ফাস্ট করে না। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি ভিডিও এডিটিং এর কাজ করছেন যা আপনার সিস্টেমের 6 জিবি র্যাম ডিমান্ড করে। আপনার সিস্টেমে অলরেডি 1333 মেগাহার্টজের 8 জিবি র্যাম ইনস্টলড আছে। আপনি চাচ্ছেন আরও দ্রুত কাজ করতে, কারণ আপনার মনে হচ্ছে সিস্টেম স্লো কাজ করছে। আপনি 1600 মেগাহার্টজের 16 জিবি র্যাম লাগিয়ে নিলেন এবং কাজ করতে গিয়ে দেখলেন পিসির স্পিডের কোনো উন্নতি হয়নি, যেখানে আপনার ধারণা ছিল স্পিড অলমোস্ট ডাবল হয়ে যাবে। এবার আসুন বুঝে নেই কেন এমন হলো। আপনার সিস্টেমে আগে থেকেই পর্যাপ্ত র্যাম ছিল, 8 জিবির মধ্যে 2 জিবি অব্যবহৃত ছিল। এর মধ্যে আপনি আরও 8 জিবি বাড়ালেন, ফলে আগের 2 জিবি সহ নতুন এই 8 জিবি কোনো কাজেই আসছে না আপনার। উল্টো 1600 মেগাহার্টজের র্যাম ইনস্টল করার কারণে র্যামের সিএএস ল্যাটেন্সি বেড়ে গেছে। 1333 মেগাহার্টজ র্যামের সিএএস ল্যাটেন্সি 9 ন্যানোসেকেন্ড, অন্যদিকে 1600 মেগাহার্টজ র্যামের সিএএস ল্যাটেন্সি 15 ন্যানোসেকেন্ড। সিএস ল্যাটেন্সি যত কম, র্যামের স্পিড তত বেশি। এখন প্রশ্ন, তাহলে সিস্টেম কেন স্লো হলো? সেটা হতে পারে আপনি আপনার সিস্টেমে হার্ড ডিস্ক লাগিয়ে রেখেছেন, বা ভিডিও মেমোরির কারণে, বা প্রসেসরটা সেভাবে সাপোর্ট দিতে পারছে না। তবে আপনার সিস্টেমে যদি হার্ড ডিস্ক ড্রাইভ থাকে, সেটা ডেফিনেটলি আপনার সিস্টেমে বটলনেক ক্রিয়েট করছে। আমি বলবো অবশ্যই আপনার সিস্টেমে এসএসডি ইনস্টল করুন। হার্ড ডিস্কের বদলে কেন এসএসডি ব্যবহার করবেন এবং কম টাকায় সর্বোচ্চ স্পিড পাবেন সেটা নিয়ে আলাদা একটি টিউটোরিয়াল আছে, অবশ্যই সেটা দেখুন। সলিড স্টেট ড্রাইভ আপনার কম্পিউটারের স্পিড আকাশ পাতাল পরিবর্তন করে দেবে। সুতরাং আমরা বুঝতে পারলাম সিস্টেমে অতিরিক্ত র্যাম সিস্টেমকে ফাস্ট তো করেই না, কিছু ক্ষেত্রে সিস্টেমকে উল্টো স্লো করে দিতে পারে। এবার প্রশ্ন হলো, সিস্টেমে কত জিবি র্যাম ইনস্টল থাকা প্রয়োজন? এই প্রশ্নের উত্তর হবে এক একজনের জন্য এক এক রকম। আপনার কাজের ধরনের উপর আপনার সিস্টেমে র্যাম প্রয়োজন হবে। অতিরিক্ত র্যাম না লাগিয়ে সে টাকা অন্য কম্পোনেন্ট আপগ্রেশনে ব্যবহার করুন। আপনার কম্পিউটার যদি মাইক্রোসফট অফিসের কাজ বা গান শোনা আর মুভি দেখার মধ্যে সীমাবদ্ধ হয়, তবে 4 জিবি র্যাম আপনার জন্য যথেষ্ট। কম্পিউটার স্লো মনে হলে এইচডিডি পাল্টে এসএসডি ইনস্টল করে ফেলুন। ইমেজ এডিটিং, ছোটখাটো ভিডিও এডিটিং এর কাজ করলে 8 জিবি র্যাম আপনার জন্য যথেষ্ট। গেমার হলেও 8 জিবি র্যাম যথেষ্ট। প্রয়োজন হলে র্যাম না বাড়িয়ে সেই টাকায় গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে পারেন এবং বেশি রিফ্রেশ রেটের মনিটর কিনুন। প্রফেশনাল ভিডিও এডিটিং বা অডিও মিক্সিং করলে 16 জিবি র্যাম থাকা প্রয়োজন হবে। এছাড়া যদি 4K বা 8K রেজুলেশনের ভিডিও নিয়ে কাজ করতে হয় বা বিশেষ কোনো ভারী প্রজেক্ট নিয়ে কাজ করেন, তবে প্রয়োজন অনুযায়ী 32 জিবি বা 64 জিবি র্যাম আপনার সিস্টেমে ইনস্টল করতে পারেন। এবার প্রশ্ন, র্যাম স্টিক কয়টা ইনস্টল করবেন?
সিস্টেমের স্পিড বাড়ানোর এটা একটা ট্রিক। আপনার যদি 8GB র্যাম প্রয়োজন হয় আর আপনার মাদারবোর্ডে যদি 2টা র্যাম স্লট থাকে, তবে 4GB করে 2টা র্যাম স্টিক ইনস্টল করুন। যদি মাদারবোর্ডে 4টা র্যাম স্লট থাকে, তবে 2GB করে 4টা র্যাম স্টিক ইনস্টল করুন। কারণ আপনার কম্পিউটার যদি ডুয়াল চ্যানেল মুড কম্প্যাটিবল হয়, তবে একটা স্লটে র্যাম লাগানোর চেয়ে 2টা স্লটে র্যাম লাগালে সেটা ডাবল ব্যান্ডউইথে কাজ করবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা র্যামই যেন সমান পরিমাণ ও একই ফ্রিকোয়েন্সির হয়। মানে 2টা লাগালে 2টাই 4GB আর 1333 মেগাহার্জের যেন হয়। এমন যেন না হয় একটা 4GB আর একটা 2GB, বা একটা 1333 মেগাহার্জ আর একটা 1067 মেগাহার্জ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে কেন এসএসডি কিনবেন, কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল করবেন আর কিভাবে ইনস্টল করবেন সেটা নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ। কম্পিউটার ইউজারদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় কম্পিউটারের স্পিড নিয়ে। ভালো প্রসেসর, ভালো মাদারবোর্ড ছিলই, র্যামও বাড়ালাম অন্যের কথা শুনে, কিন্তু স্পিড ওই আগের মতোই। এই যদি হয় আপনার অবস্থা, তবে এই ভিডিও আপনার জন্যই। আপনি কি জানেন কম্পিউটার স্লো চলার জন্য কালপ্রিটটা কে? 4GB র্যাম? খুব একটা না। পাইরেটেড উইন্ডোজ? তবে আপনার হার্ড ডিস্ক ড্রাইভ। প্রযুক্তির উন্নতির সাথে সাথে গতি বেড়েছে প্রসেসরের। সেই প্রসেসর সাপোর্ট করার জন্য এসেছে পাওয়ারফুল মাদারবোর্ড। র্যামের সাইজ বেড়েছে বহুগুণে। 4GBর কম র্যাম ব্যবহার করেন এমন ইউজার খুব কমই আছেন। যদিও 2GB র্যাম মাইক্রোসফট অফিস চালানো আর গান শোনা, সিনেমা দেখার জন্য যথেষ্ট, কিন্তু তার সাথে তাল মেলাতে পারেনি যে কম্পোনেন্ট, সেটা হলো আপনার হার্ড ডিস্ক ড্রাইভ। সেই 7200 RPM, রিড রাইট স্পিড 120 মেগাবাইট। কিন্তু আপনি কি জানেন এই হার্ড ডিস্ক ড্রাইভ মাদারবোর্ডের যে SATA 3 পোর্টের সাথে কানেক্টেড, তার ম্যাক্সিমাম স্পিড 6 Gbps বা 768 মেগাবাইট পার সেকেন্ড। বর্তমানে হার্ড ডিস্কের বদলে জায়গা করে নিচ্ছে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ, কিন্তু দাম 500GB এসএসডি এর দাম প্রায় 5,500 টাকা। এর কম স্টোরেজ হলে তো হয় না, তাই না? কিন্তু দাম তো অনেক বেশি। হ্যাঁ, সেটা নিয়েও কথা বলবো। কম দামে কিভাবে সেকেন্ডারি স্টোরেজ পর্যাপ্ত হয় আর স্পিডও ম্যাক্সিমাম পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। আজ আমরা কথা বলবো এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ কিভাবে সিস্টেমে বটলনেক ক্রিয়েট করে, তার সমাধানে এসএসডি কিভাবে কাজ করে এবং এসএসডি কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত সেগুলো নিয়ে। আরও থাকবে কিভাবে সবচেয়ে কম টাকায় ম্যাক্সিমাম স্পিড পাওয়া যায় আর সেকেন্ডারি স্টোরেজও পর্যাপ্ত হয় সে বিষয়টি। সেই সাথে এসএসডির ব্যাপারে সাজেশন থাকবে এবং কেন সাজেস্ট করছি তার ব্যাখ্যা। আর ভাববেন না যেন টাকা খেয়ে সাজেস্ট করছি। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। প্রথম প্রশ্ন, হার্ড ডিস্ক ড্রাইভে কি সমস্যা ভাই? এই প্রশ্নের উত্তর হচ্ছে, হার্ড ডিস্ক ড্রাইভই হলো সেই কম্পোনেন্ট যা আপনার সিস্টেমকে স্লো করে দিচ্ছে। এমন না শুধু হার্ড ডিস্ক ড্রাইভই একমাত্র কারণ সিস্টেম স্লো হবার। তবে আপনার সিস্টেমে যদি হার্ড ডিস্ক ড্রাইভ থেকে থাকে, তবে সেটা ডেফিনেট কারণ সিস্টেমকে স্লো করার। এই হার্ড ডিস্ক ড্রাইভই সিস্টেমে বটলনেক ক্রিয়েট করে। এবার প্রশ্ন হলো, বটলনেক কি? বটলনেক হলো এমন একটি পর্যায় যার কারণে অন্য প্রসেসগুলো অলস বসে থাকে। মানে একটি প্রসেস যদি কম পাওয়ারফুল হয়, তবে পরবর্তী প্রসেসগুলো বেশি ফাস্ট হলেও তাদের ক্যাপাসিটি অনুযায়ী সাপোর্ট দিতে পারে না। ধরা যাক একটি কাজ 4টি ধাপে সম্পন্ন হয়, P1, P2, P3 আর P4। প্রসেসিং পাওয়ার P1 ইকুয়াল টু 500 মেগাবাইট পার সেকেন্ড, P2 ইকুয়াল টু 100 মেগাবাইট পার সেকেন্ড, P3 ইকুয়াল টু 1 GB পার সেকেন্ড এবং P4 ইকুয়াল টু 1 GB পার সেকেন্ড। এখন 100 MB ডাটা প্রসেস করতে সিস্টেমের টোটাল 1.4 সেকেন্ড লাগলে, সেই হিসেবে 200 MB ডাটা প্রসেস করতে
সিস্টেমের দ্বিগুণ সময় মানে 2.8 সেকেন্ড লাগার কথা, কিন্তু লাগছে 4.5 সেকেন্ড। ছবিতে স্পষ্টই বোঝা যাচ্ছে প্রসেস 2 এর কারণে প্রসেস 3 এবং প্রসেস 4 কে অলস বসে থাকতে হচ্ছে, যার ফলে 1.7 সেকেন্ড সময় অতিরিক্ত লাগছে। এই যে প্রসেস 3 এবং 4 কে বসে থাকতে হচ্ছে, এটাই হলো প্রসেস 2 এর বটলনেক। ডেটা প্রসেস করার জন্য ডেটা এইচডিডি থেকে র্যামে যায়, র্যাম থেকে প্রসেসরে। র্যাম আর প্রসেসরের স্পিড অনেক বেশি হলেও এইচডিডি মাত্র 120 মেগাবাইট পার সেকেন্ড রিড রাইট স্পিডে কাজ করে, ফলে সিস্টেমে বটলনেক ক্রিয়েট হয়। এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে এসেছে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ। এখন প্রশ্ন হলো, এসএসডি কত স্পিড দিবে এইচডিডির তুলনায়? এসএসডি গুলো ব্র্যান্ড আর ক্যাপাসিটি অনুযায়ী 320 মেগাবাইট থেকে 500 মেগাবাইট পার সেকেন্ড রাইট স্পিডে কাজ করে এবং রিড স্পিডে 500 মেগাবাইট থেকে 600 মেগাবাইট পার সেকেন্ড হয়। আর এনভিএমই হলে সেটা 3 জিবি রিড আর 2.5 জিবি পর্যন্ত রাইট স্পিডে কাজ করে। কই 120 এমবি আর কই 3000 এমবি, ভাবতে পারছেন? হিউজ না? আচ্ছা, আগে জেনে নেই সিকোয়েন্সিয়াল রিড অ্যান্ড রাইট স্পিড সম্পর্কে। এইচডিডি বা এসএসডি এর রাইট স্পিড বলতে বোঝায় স্টোরেজে যে ডাটা সেভ করা হচ্ছে বা লোড করা হচ্ছে সেই গতি। রাইট স্পিড সাধারণত রিড স্পিডের চেয়ে কম হয়, তবে র্যামের ক্ষেত্রে উল্টো। আর রিড স্পিড বলতে বোঝায় স্টোরেজে অলরেডি সেভড ডেটা ওপেন করতে কত সময় নেয় সেটা। ধরে নিচ্ছে আপনি এসএসডিতে সুইচ করতে যাচ্ছেন। এখন কথা, বাজারে বিভিন্ন জাতের এসএসডি পাওয়া যায়, আপনি কিনবেন কোনটা? ডেস্কটপের জন্য SATA এসএসডি কিনতে পারেন। এটা হার্ড ডিস্ক ড্রাইভের মতোই SATA কেবল দিয়ে লাগানো যায় এবং এখনকার তাবৎ ডেস্কটপের মাদারবোর্ডে সাপোর্ট করে। আপনার মাদারবোর্ডে যদি M.2 স্লট থাকে তবে M.2 ও কিনতে পারেন, তবে মনে রাখবেন তাদের উভয়ের স্পিড সেম। শুধু পার্থক্য, M.2 র্যামের মতো স্লটে বসিয়ে দিলেই কাজ শেষ। আলাদা পাওয়ার দেওয়া লাগে না, হার্ড ডিস্কের মতো, যেটা আবার SATA এসএসডিতে লাগে। আর যদি ডেস্কটপে NVMe ইনস্টল করতে চান তবে PCIe জেনারেশন 3 স্লট লাগবে, সাথে কনভার্টার, মানে যেটাতে গ্রাফিক্স কার্ড লাগানো হয়। মাদারবোর্ডে PCIe X16 Gen 3 স্লট না হলে NVMe পুরো সাপোর্ট দিতে পারবে না। ল্যাপটপের জন্য SATA এসএসডি লাগানো যায়, M.2 স্লট থাকলে M.2 ইউজ করতে পারবেন। আর NVMe এর জন্য জেনে নেবেন স্লটটি NVMe সাপোর্টেড কিনা। এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে অন্য একটি টিউটোরিয়ালে। জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। এবার একটু অ্যাডভান্সড লেভেলের কথা হবে। এসএসডি এর নাম শুনে থাকলে কখনো না কখনো আপনি TLC, MLC, SLC এগুলোর নাম শুনে থাকবেন। অল্প কথায়, TLC হলো ট্রিপল লেভেল সেল, MLC হলো মাল্টি লেভেল সেল এবং SLC হলো সিঙ্গেল লেভেল সেল। TLC এর একটি সেল 3 বিট ডেটা ধারণ করতে পারে, সেখানে MLC 2 বিট এবং SLC এর একটি সেল 1 বিট ডাটা ধারণ করে। কনজিউমার লেভেলে TLC আর MLC SSD ব্যবহার করা হয় এবং বাজারে পাওয়া যায়। SLC বিভিন্ন গবেষণায় ব্যবহৃত ডাটা স্টোরেজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে উচ্চ গতি প্রয়োজন। TLC, MLC, SLC এর পার্থক্য, সুবিধা ও অসুবিধা নিয়ে আলাদা একটি টিউটোরিয়ালে ব্যাপক চিল্লাপাল্লা করেছে। জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। এবার প্রশ্ন, এসএসডি কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত? দাম অনুযায়ী কত জিবি কিনতে চান সেটা প্রথমে। 120 জিবি থেকে 2 TB পর্যন্ত এসএসডি বাজারে পাওয়া যায়। কোন ধরনের এসএসডি কিনবেন, SATA নাকি M.2 নাকি NVMe, সেটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করে। TLC নাকি MLC? আমি বলবো TLC কিনতে, কারণ দাম কম। MLC সার্ভারের জন্য ব্যবহৃত হয়, দামটাই খানিকটা বেশি, স্পিডে বাড়তি সুবিধা পাবেন না। SSD তে DRAM বা ডাইনামিক র্যাম আছে এমন SSD কিনবেন। ডাইনামিক র্যাম আপনার করা কাজগুলোর একটি ইন্ডেক্স করে রাখে, ফলে পরবর্তীতে সেই ডাটা খুঁজে বের করার ক্ষেত্রে কম সময় লাগে। আর SSD এর ক্ষেত্রে একটা বিষয় সতর্ক থাকবেন, ক্যাপাসিটি কম হলে রাইট স্পিড কম হয়। তাই 120 জিবি কেনার ক্ষেত্রে ওই মডেলের 120 জিবি রাইট স্পিড কত সেটা জেনে কিনবেন। 240 জিবি রাইট স্পিডের তুলনায় 120 জিবি রাইট স্পিড কিন্তু কম হবে, আগেই বলে রাখি। ভিডিওর বাকিটা দেখতে থাকুন, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। যারা আমার মতো কম টাকায় সর্বোচ্চ স্পিড চান তাদের জন্য পরামর্শ হলো ট্রান্সেন্ড SSD 230S
256GB কিনুন। এটার সিকোয়েন্সিয়াল রাইট স্পিড 500 MB/s। এটার 128GB ভার্সনও আছে, কিন্তু সেটা কিনলে আপনি সর্বোচ্চ রাইট স্পিড পাবেন 380 MB/s। তার মানে ক্যাপাসিটি কম, তাই রাইট স্পিডও কম। ট্রান্সেন্ড এসএসডি 230S এর 256GB থেকে 1TB পর্যন্ত সিকোয়েন্সিয়াল রাইট স্পিডও ওই 500 MB/s। এর একটা 220S মডেলও আছে, সেটা আবার ডিরাম নেই। আর একটি মডেল আছে 370S, এটা এমএলসি, কিন্তু তার রাইট স্পিড 320 MB/s। তাই ট্রান্সেন্ড এসএসডি 230S 256GB ভ্যারিয়েন্ট কিনুন। 100GB পার্টিশন দিয়ে অপারেটিং সিস্টেম সেট আপ দিন। বাকি 156GB-তে প্রজেক্টের যে কাজ করবেন সে ফাইলগুলো রাখুন, তাতে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ স্পিড পাবেন। এইচডিডি এর তুলনায় তো 3 থেকে 4 গুণ বেশি স্পিড পাবেন অনায়াসেই। এর সাথে প্রয়োজন অনুযায়ী একটি এইচডিডি ব্যবহার করুন। ট্রান্সেন্ড এসএসডি 230S 256GB হবে আপনার জন্য ভ্যালু ফর মানি এসএসডি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। কত জিবি র্যাম আপনার সিস্টেমে থাকা প্রয়োজন এবং কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। আর কোনো সমস্যায় পড়লে হেল্প লিখে আপনার সমস্যাটি কমেন্ট করুন, আমি যত দ্রুত পারি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমরা বেশিরভাগ পিসি ইউজাররাই এখনো সেকেন্ড জেনারেশন থেকে ফোর্থ জেনারেশনের পিসিগুলো ব্যবহার করে আসছি। এমনকি ফোর্থ জেনারেশনের এক বিশাল ল্যাপটপ বাজার গড়ে উঠেছে বাংলাদেশে। কিন্তু সম্প্রতি লঞ্চ হয়ে গেল ইন্টেলের 10th জেনারেশনের প্রসেসর। সেই সাথে বাজারে আসা শুরু করেছে সেই প্রসেসরকে সাপোর্ট করা মাদারবোর্ডও। সময়ের সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনগুলোরও আপগ্রেড ভার্সন এসেছে, তাই আমরা যেসব পিসি ব্যবহার করছি সেসব হয়ে পড়ছে স্লো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডুয়েল কোর E5500 প্রসেসরের পিসি আর 4GB র্যাম নিয়েও আমি কিভাবে EDS 8, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, 64 বিটের অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, অডিশন এসব অ্যাপ্লিকেশন রান করাচ্ছি স্মুথলি। আমার ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য এই অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আগে জেনে নেই আমার পিসির কনফিগারেশন। মাদারবোর্ড গিগাবাইট G41 কম্বো, প্রসেসর ইন্টেল ডুয়েল কোর E5500 2.8 GHz, RAM 2+2 4GB DDR3 1333 MHz, no external graphics card, storage 500GB SATA HDD। এবার আসুন দেখি আমি কি কি অ্যাপ্লিকেশন ব্যবহার করছি। অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 64 বিট, ভিডিও এডিটিং সফটওয়্যার EDS 8, Adobe Premiere Pro, Camtasia, image editing software Adobe Photoshop 64-bit, Adobe Illustrator 64-bit, sound editing software Adobe Audition 64-bit। এখন প্রশ্ন হচ্ছে এত ব্যাকডেটেড পিসি দিয়েও কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলো রান করাচ্ছি। মূল বিষয়টি হচ্ছে আমি ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করার পর কি কি সফটওয়্যার ইনস্টল করি সেটা। আসুন জেনে নেই অপারেটিং সিস্টেম ইনস্টল দেবার পর আমি কি কি সফটওয়্যার ইনস্টল করি তার একটি তালিকা। আমি আমার অপারেটিং সিস্টেমের জন্য সি ড্রাইভে রেখেছি 100GB পার্টিশন। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সি ড্রাইভে পর্যাপ্ত স্পেস না থাকলে অ্যাপ্লিকেশন রান করতে সমস্যা হতে পারে। এরপর উইন্ডোজ ইনস্টল হয়ে গেলে আমি উইন্ডোজ অ্যাক্টিভেটর দিয়ে উইন্ডোজটি অ্যাক্টিভ করি। এরপর ডাইরেক্টএক্স ইনস্টল করি।
এটি পিসির জন্য খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার। সহজ ভাষায় বলা যায়, ডাইরেক্ট-এক্স হলো মাইক্রোসফটের তৈরি সফটওয়্যার যা একটি পিসির হার্ডওয়্যার কম্পোনেন্টগুলোর সাথে সংযোগ স্থাপন করে। বিশেষত এটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসগুলোর একটি সংকলন বা এপিআই, যা 2D এবং 3D ভেক্টর গ্রাফিক্স রেন্ডারিং, ভিডিও রেন্ডারিং এবং উইন্ডোজ প্ল্যাটফর্মে অডিও প্লে সম্পর্কিত কাজগুলো পরিচালনা করতে ডিজাইন করা হয়েছে। মাইক্রোসফট থেকে বলা হয়েছে, DirectX 12 will increase your graphics performance by an additional 20%. উইন্ডোজ 10 সেটআপ দিলে DirectX 12 ইনস্টল করবেন। উইন্ডোজ 7 বা 8 বা 8.1 হলে DirectX 11 ইনস্টল করবেন। DirectX ইনস্টল করার পর .NET 3.5 ইনস্টল করি। এরপর মাদারবোর্ডের সফটওয়্যারগুলো। অ্যান্টিভাইরাস হিসেবে ব্যবহার করি AVC অ্যান্টিভাইরাস ফ্রি এডিশন। ব্রাউজার হিসেবে ব্যবহার করি গুগল ক্রোম। এরপর প্রয়োজন মতো অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে নিই। মূলত এভাবেই ব্যাকডেটেড পিসি দিয়েও আমি আমার কাজগুলো স্মুথলি করে যাচ্ছি। কম দাম কিন্তু ভালো স্পিড দিচ্ছে এমন একটি এসএসডি রিভিউ দিয়েছি অন্য একটি টিউটোরিয়ালে। ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ এত কম দামে এত ভালো স্পিডের এসএসডি আর পাবেন না। ভিডিওটির লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে hit the like button. Don't forget to subscribe our channel Mio Studio and press the bell button to know all latest update from Mio Studio. কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবচেয়ে কম দামে বেস্ট স্পিড দেবে এমন একটি এসএসডি নিয়ে কথা বলবো আজ। আগে একটি টিউটোরিয়ালে বলেছিলাম ভ্যালু ফর মানি এসএসডি এর কথা। ব্র্যান্ড মেইনটেইন করে সবচেয়ে কম দামে সর্বোচ্চ স্পিড পাওয়া সম্ভব SATA ইন্টারফেসের এই এসএসডিতে। ভিডিওটি দেখতে উপরে ডান পাশের আই কার্ডে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ কথা বলবো সবচেয়ে কম দাম কিন্তু ভালো মানের স্পিড দেবে এমন একটি এসএসডি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। অনেক সময় এমন হয় পিসির স্টোরেজ ইন্টারফেস SATA 2 হওয়ার কারণে স্পিড সর্বোচ্চ 300 মেগাবাইট পার সেকেন্ড হয়। ফলে দামি ব্র্যান্ডের 550 মেগাবাইট পার সেকেন্ডের ফাস্ট এসএসডি ইনস্টল করেও কার্যত কোনো লাভ হয় না, বা অনেকেই বাজেট স্বল্পতার কারণে নামি দামি ব্র্যান্ডের এসএসডি কিনতে পারছেন না বা 120 জিবি কেনার দিকে ঝুঁকছেন। তাদের জন্য আদর্শ হবে এই এসএসডি, যেটার দাম কম কিন্তু স্পিড 500 মেগাবাইট পার সেকেন্ড। তাই আজ আমরা রিভিউ করব ওয়ালটন WSD 257 MSA 480 SATA SSD নিয়ে। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। এসএসডি বক্সের ভেতরে রয়েছে শুধুই এসএসডি, ওয়ারেন্টি কার্ড বা ম্যানুয়াল নেই। ম্যানুয়াল থাকলে একজন নতুন ব্যবহারকারী খুব সহজেই ইনস্টলেশন প্রসেসটা দেখে বুঝে নিতে পারতেন, সাথে স্ক্রু আর ভালো মানের SATA কেবল দিতে পারত। এসএসডিটির ফর্ম ফ্যাক্টর 2.5 ইঞ্চ, প্লাস্টিক ফ্রেমে তৈরি বডি আর উপরে লাগানো স্টিকার খুব একটা প্রিমিয়াম লুক দিচ্ছে না। কানেক্টরের ফিনিশিংও আহামরি লাগেনি। পেছনের দিকে রয়েছে 4টি স্ক্রু লাগানোর জন্য পয়েন্ট, ডানে ও বামেও রয়েছে সেই স্ক্রু লাগানো স্লট। এসএসডিটির বিল্ট ইন্টারফেস SATA 3 6GBps, যা SATA 2 ইন্টারফেসেও কাজ করবে কিছুটা কম স্পিডে। 480 জিবির এই SATA এসএসডিটার ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে দাম 4950 টাকা। SATA 3 ইন্টারফেসে লাগালে রিড স্পিড দেবে 550 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড দেবে 500 মেগাবাইট পার সেকেন্ড। ওয়ালটন বলছে এসএসডিটি ট্রিম এবং স্মার্ট সাপোর্টেড, সেই সাথে রয়েছে ফার্মওয়্যার আপডেটের সুবিধা। দারাজে এটাই পাবেন 4495 টাকায়। এখন অফারে আরো 300 টাকা কমে পাবেন, মানে দাঁড়ালো 4195 টাকা।
আর সিটি অ্যামেক্স বা ব্র্যাক ব্যাংকের ভিসা কার্ডে পেমেন্ট করলে অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট, মানে দাম দাঁড়ালো ৩,৭৭৫ সাথে ৫৫ টাকা ডেলিভারি চার্জ। এটার একটা 240 জিবি ভার্সনও আছে, তার দাম 2,895 টাকা। এভাবে ডিসকাউন্ট পেলে সেটা প্রায় 2,525 টাকায় পাওয়া যাবে। এবার আসুন দারাজ থেকে কিছু ইউজার রিভিউ দেখে আসি। অধিকাংশ ক্রেতাই প্রোডাক্টটি নিয়ে সন্তুষ্ট। ক্রিস্টাল ডিস্কমার্কে এসএসডিটির রাইট স্পিড ব্যবহারকারীরা পেয়েছেন 473 মেগাবাইট পার সেকেন্ড থেকে 496 মেগাবাইট পার সেকেন্ড। একজন ব্যবহারকারীর রিভিউ অনুযায়ী স্পিড 263 মেগাবাইট পার সেকেন্ড। এটা হতে পারে পিসি SATA 2 ইন্টারফেসের কারণে। SATA SSD কানেক্ট করা খুবই সহজ। ডেস্কটপে হলে SSD এর ছোট পোর্টে SATA কেবল লাগাবেন, আর বড়টায় পাওয়ার সাপ্লাইয়ের এই কানেক্টরটি লাগাবেন। ব্যাস হয়ে গেল ইনস্টলেশন। ল্যাপটপের জন্য নির্ধারিত স্ক্রু খুলে স্লটে বসিয়ে দিলেই হয়ে গেল SSD ইনস্টলেশন। আমার পিসিতে মাত্র ইনস্টল করলাম। অপারেটিং সেটআপ দেওয়ার পর স্পিড কেমন পাচ্ছি সেই ইনফরমেশন নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন। ওয়ালটন অ্যান্টিক শুধু SATA SSD নয়, NVMe এবং M.2ও দিচ্ছে এমন কম টাকায়। ইউজার রিভিউ দেখে বোঝা যাচ্ছে এসএসডি গুলো ভালোই সার্ভিস আর স্পিড দিচ্ছে। তাছাড়া 3 বছরের ওয়ারেন্টি তো আছেই। শহরে এর চেয়ে কম দামে এত ভালো স্পিডের এসএসডি আর নেই, তাই বাজেট কম হলে নিয়ে নিতেই পারেন ওয়ালটন অ্যান্টিক এসএসডি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। কত জিবি র্যাম আপনার সিস্টেমে থাকা প্রয়োজন এবং কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন জানতে আগ্রহী হলে মি স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ। বর্তমানে হার্ড ডিস্কের বদলে জায়গা করে নিচ্ছে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ, কিন্তু দাম 500 জিবি এসএসডি এর দাম প্রায় 5,500 টাকা। এর কম স্টোরেজ হলে তো হয় না, তাই না? কিন্তু দাম তো অনেক বেশি। হ্যাঁ, সেটা নিয়েও কথা বলবো। কম দামে কিভাবে সেকেন্ডারি স্টোরেজ পর্যাপ্ত হয় আর স্পিডও ম্যাক্সিমাম পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। যারা আমার মতো কম টাকায় সর্বোচ্চ স্পিড চান তাদের জন্য পরামর্শ হলো ট্রান্সেন্ড SSD 230S 256 GB কিনুন। এটার সিকোয়েন্সিয়াল রাইট স্পিড 500 মেগাবাইট পার সেকেন্ড। এটার 128 GB ভার্সনও আছে, কিন্তু সেটা কিনলে আপনি সর্বোচ্চ রাইট স্পিড পাবেন 380 মেগাবাইট পার সেকেন্ড। তার মানে ক্যাপাসিটি কম, তাই রাইট স্পিডও কম। ট্রান্সেন্ড SSD 230S এর 256 GB থেকে 1 TB পর্যন্ত সিকোয়েন্সিয়াল রাইট স্পিডও ওই 500 মেগাবাইট পার সেকেন্ড। এর একটা 220S মডেলও আছে, সেটা আবার DRAM নেই। আর একটি মডেল আছে 370S, এটা MLC, কিন্তু তার রাইট স্পিড 320 মেগাবাইট পার সেকেন্ড। তাই ট্রান্সেন্ড SSD 230S 256 GB ভ্যারিয়েন্ট কিনুন। 100 GB পার্টিশন দিয়ে অপারেটিং সিস্টেম সেটআপ দিন। বাকি 156 GB তে প্রজেক্টের যে কাজ করবেন সে ফাইলগুলো রাখুন, তাতে কাজের ক্ষেত্রে সর্বোচ্চ স্পিড পাবেন। HDD এর তুলনায় তো 3 থেকে 4 গুণ বেশি স্পিড পাবেন অনায়াসে। এর সাথে প্রয়োজন অনুযায়ী একটি HDD ব্যবহার করুন। ট্রান্সেন্ড SSD 230S 256 GB হবে আপনার জন্য ভ্যালু ফর মানি SSD। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। কত জিবি র্যাম আপনার সিস্টেমে থাকা প্রয়োজন এবং কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন
জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। আর কোনো সমস্যায় পড়লে হেল্প লিখে আপনার সমস্যাটি কমেন্ট করুন, আমি যত দ্রুত পারি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং, আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। আজ আমরা কথা বলবো এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ কিভাবে সিস্টেমে বটলনেক ক্রিয়েট করে, তার সমাধানে এসএসডি কিভাবে কাজ করে। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। প্রশ্ন হলো, বটলনেক কি? বটলনেক হলো এমন একটি পর্যায় যার কারণে অন্য প্রসেসগুলো অলস বসে থাকে। মানে একটি প্রসেস যদি কম পাওয়ারফুল হয় তবে পরবর্তী প্রসেসগুলো বেশি ফাস্ট হলেও তাদের ক্যাপাসিটি অনুযায়ী সাপোর্ট দিতে পারে না। ধরা যাক একটি কাজ 4টি ধাপে সম্পন্ন হয়, P1, P2, P3 আর P4। প্রসেসিং পাওয়ার P1 ইকুয়াল টু 500 মেগাবাইট পার সেকেন্ড, P2 ইকুয়াল টু 100 মেগাবাইট পার সেকেন্ড, P3 ইকুয়াল টু 1 জিবি পার সেকেন্ড এবং P4 ইকুয়াল টু 1 জিবি পার সেকেন্ড। এখন 100 MB ডাটা প্রসেস করতে সিস্টেমের টোটাল 1.4 সেকেন্ড লাগলে সেই হিসেবে 200 MB ডাটা প্রসেস করতে সিস্টেমের দ্বিগুণ সময় মানে 2.8 সেকেন্ড লাগার কথা, কিন্তু লাগছে 4.5 সেকেন্ড। ছবিতে স্পষ্টই বোঝা যাচ্ছে প্রসেস 2 এর কারণে প্রসেস 3 এবং প্রসেস 4 কে অলস বসে থাকতে হচ্ছে, যার ফলে 1.7 সেকেন্ড সময় অতিরিক্ত লাগছে। এই যে প্রসেস 3 এবং 4 কে বসে থাকতে হচ্ছে, এটাই হলো প্রসেস 2 এর বটলনেক। ডেটা প্রসেস করার জন্য ডেটা এইচডিডি থেকে র্যামে যায়, র্যাম থেকে প্রসেসরে। র্যাম আর প্রসেসরের স্পিড অনেক বেশি হলেও এইচডিডি মাত্র 120 মেগাবাইট পার সেকেন্ড রিড রাইট স্পিডে কাজ করে, ফলে সিস্টেমে বটলনেক ক্রিয়েট হয়। এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে এসেছে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। কত জিবি র্যাম আপনার সিস্টেমে থাকা প্রয়োজন এবং কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন। জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। আর কোনো সমস্যায় পড়লে হেল্প লিখে আপনার সমস্যাটি কমেন্ট করুন, আমি যত দ্রুত পারি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং, আল্লাহ হাফেজ। পিসি স্লো হয়ে যাওয়া আমাদের জাতীয় সমস্যা। আজ এটা নিয়েই কথা বলবো। পিসি স্লো কাজ করলে সবার প্রথম আমরা দোষ চাপাই র্যামের উপর। আসলে এই বেচারা র্যাম ঠিক কতটা দায়ী সিস্টেম স্লো চলার জন্য? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। আজ আমরা কথা বলবো বটলনেক কি আর সিস্টেমে কোন কম্পোনেন্টের কারণে বটলনেক ক্রিয়েট হয়ে সিস্টেম স্লো হয়ে যায় সে বিষয়ে। কারণ সিস্টেমে বটলনেক কমিয়ে আনতে হলে জানা জরুরি ঠিক কোন কম্পোনেন্ট স্লো হবার কারণে অন্য কম্পোনেন্টগুলো সম্পূর্ণ সাপোর্ট দিতে পারছে না। তবেই একমাত্র সম্ভব দুর্বল কম্পোনেন্টটি রিপ্লেস করে কম্পিউটারকে ফাস্ট করে তোলা। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের জ্ঞান অর্জন। বটলনেককে ভালোভাবে বুঝতে বটলনেক নিয়ে সেপারেট একটি ভিডিও আছে, সেটি দেখে নিন। লিংক ডান পাশে উপরে আই কার্ডে এবং ডেসক্রিপশন বক্সে পাবেন। কম্পিউটারের জন্য 4টি কম্পোনেন্ট খুবই জরুরি: প্রসেসর, র্যাম,
সেকেন্ডারি স্টোরেজ এবং এদের সবাইকে কানেক্ট রাখা মাদারবোর্ড। এর যে কোনো একটি স্লো হলে বাকিগুলো আর সেভাবে সাপোর্ট দিতে পারে না, ফলে কম্পিউটার স্লো কাজ করে। এখানে দুইটি বিষয় মনে রাখা জরুরি। এক, সিস্টেম থেকে বটলনেক শতভাগ রিমুভ করা সম্ভব না, এবং দুই, সিস্টেমের কম্পোনেন্টগুলো সবচেয়ে দুর্বল কম্পোনেন্টের স্পিড অনুযায়ী পারফর্ম করে। আসুন এই 4 কম্পোনেন্টের কি কাজ জেনে নেই। যদিও আমরা সবাই জানি এদের কাজ কি, তবু যেটা অনেকেই জানি না সেটা হলো এই কাজ করতে গিয়ে একটি কম্পোনেন্ট কিভাবে অন্য কম্পোনেন্টকে বসিয়ে রাখে। ধরুন সেকেন্ডারি স্টোরেজ সেভড ডেটা আমরা প্রসেস করাতে চাই। ডেটা প্রথমে স্টোরেজ থেকে র্যামে যাবে, র্যাম থেকে প্রসেসরে, প্রসেসর থেকে প্রসেস হয়ে আবার র্যামে ফিরে আসবে, র্যাম থেকে যাবে আউটপুট ডিভাইসে, ফলাফল সেভ করতে চাইলে র্যাম থেকে আবার স্টোরেজে। এখানে একটা কন্ট্রোলারের ব্যাপার আছে যে এসব কন্ট্রোল করে। এবার কথা মাদারবোর্ডের কাজ কি। মাদারবোর্ড ডেটা পৌঁছে দেওয়ার কাজ করে, ডেটা বাসে করে ঘুরে বেড়ায়, এই বাসের মালিক মাদারবোর্ড। ধাপ 1-এ ডেটা স্টোরেজ থেকে র্যামে যেতে কমপ্লিকেশন 3টা। স্টোরেজ কত দ্রুত ডেটা পাঠাতে সক্ষম, মানে হার্ড ডিস্কের স্পিড 7200 আরপিএম বা 120 মেগাবাইট পার সেকেন্ড। মাদারবোর্ড কত দ্রুত ডেটা পরিবহন করতে সক্ষম, মানে বাস স্পিড সেটা 2 হলে 300 মেগাবাইট পার সেকেন্ড, সেটা 3 হলে 600 মেগাবাইট পার সেকেন্ড, এবং পিসিআই জেন 3x4 হলে 4 গিগাবাইট পার সেকেন্ড। র্যাম কত দ্রুত সে ডেটা গ্রহণ করতে সক্ষম, মানে DDR3 1600 মেগাহার্জ ইকুয়াল টু 12800 মেগাবাইট পার সেকেন্ড। তার মানে HDD টু SATA 2 মাদারবোর্ড টু র্যাম হলে, অর্থাৎ ম্যাক্সিমাম স্পিড দিয়ে বোঝালে 120 থেকে 300, তার থেকে 12800 মেগাবাইট পার সেকেন্ড হলে সবচেয়ে স্লো HDD, মানে সিস্টেম স্লো করছে HDD, পুরো সিস্টেম পারফর্ম করবে ম্যাক্সিমাম 120 মেগাবাইট পার সেকেন্ড স্পিডে। কিন্তু আমরা যদি HDD পাল্টে SSD লাগাই যার স্পিড 500 মেগাবাইট পার সেকেন্ড, তখন স্পিডের হিসাবটা দাঁড়ায় 500 থেকে 300 থেকে 12800 মেগাবাইট পার সেকেন্ড। এক্ষেত্রে সিস্টেম পারফর্ম করবে 300 মেগাবাইট পার সেকেন্ড স্পিডে। তখন কিন্তু স্লো কম্পোনেন্ট হলো মাদারবোর্ড বা SATA 2, কারণ তার স্পিড এখন 300 মেগাবাইট পার সেকেন্ড। তাই SSD 500 মেগাবাইট স্পিডের হয়েও কাজ করছে 300 মেগাবাইট পর্যন্ত গতিতে। অপরদিকে র্যামও মাত্র 300 মেগাবাইট ডাটা পাচ্ছে প্রতি সেকেন্ডে, যদিও র্যাম সেকেন্ডে 12800 মেগাবাইট পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। এখন এটা ঠিক করতে হলে আমাদের SATA 3 ইন্টারফেস লাগবে, কারণ তার স্পিড 600 মেগাবাইট পার সেকেন্ড, মানে স্পিডের হিসাবে দাঁড়ালো 500 থেকে 600 এবং সেখান থেকে 12800 মেগাবাইট পার সেকেন্ড। তার মানে সিস্টেম 500 মেগাবাইট পার সেকেন্ড গতিতে পারফর্ম করবে। এবার বলুন, উভয় ক্ষেত্রেই যদি আমরা র্যাম আপগ্রেড করি লাভ হবে কিছু? র্যামই কিন্তু এখানে সবচেয়ে স্পিডে কাজ করছে, কিন্তু সে পরিমাণ কাজই পায় না বেচারা। তার মানে বটলনেক কমিয়ে আনতে আদর্শ কম্পোনেন্ট হবে একটি ভালো মানের SSD, একটি SATA 3 ইন্টারফেস আছে এমন মাদারবোর্ড, DDR3 1333 বা 1600 মেগাহার্টজের র্যাম। আবার আপনি যদি NVMe SSD নিতে চান, মানে যার স্পিড 3500 মেগাবাইট পার সেকেন্ড, সেক্ষেত্রে PCIe জেনারেশন 3 সাপোর্টেড মাদারবোর্ড লাগবে, নইলে তখন মাদারবোর্ড বটলনেক ক্রিয়েট করবে। আর যদি গ্রাফিক্স কার্ড লাগান, তবে সেই গ্রাফিক্স কার্ডকে সাপোর্ট দিতে পারে এমন প্রসেসর লাগবে, নইলে প্রসেসর বটলনেক ক্রিয়েট করবে। এভাবেই সিস্টেমে বটলনেক হয় কখনো হার্ড ডিস্ক, কখনো মাদারবোর্ড, কখনো র্যাম, আবার কখনো বা প্রসেসরের কারণে। তাই কম্পোনেন্টের স্পিড সম্পর্কে ধারণা রেখেই কম্পিউটার বিল্ড করা বা আপগ্রেড করা উচিত। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। কত জিবি র্যাম আপনার সিস্টেমে থাকা প্রয়োজন এবং কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল করবেন জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। আর কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ।
ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিউ স্টুডিওর বর্ণিল পৃথিবীতে। ধরে নিচ্ছে আপনি এসএসডি তে সুইচ করতে যাচ্ছেন। এখন কথা, বাজারে বিভিন্ন জাতের এসএসডি পাওয়া যায়, আপনি কিনবেন কোনটা? ডেস্কটপের জন্য SATA SSD কিনতে পারেন। এটা হার্ড ডিস্ক ড্রাইভের মতোই SATA কেবল দিয়ে লাগানো যায় এবং এখনকার তাবৎ ডেস্কটপের মাদারবোর্ডে সাপোর্ট করে। আপনার মাদারবোর্ডে যদি M.2 স্লট থাকে তবে M.2 ও কিনতে পারেন। তবে মনে রাখবেন তাদের উভয়েরই স্পিড সেম। শুধু পার্থক্য M.2 র্যামের মতো স্লটে বসিয়ে দিলেই কাজ শেষ। আলাদা পাওয়ার দেওয়া লাগে না, হার্ড ডিস্কের মতো, যেটা আবার SATA SSD তে লাগে। আর যদি ডেস্কটপে NVMe ইনস্টল করতে চান তবে PCIe জেনারেশন 3 স্লট লাগবে, সাথে কনভার্টার, মানে যেটাতে গ্রাফিক্স কার্ড লাগানো হয়। মাদারবোর্ডে PCIe X16 Gen 3 স্লট না হলে NVMe পুরো সাপোর্ট দিতে পারবে না। ল্যাপটপের জন্য SATA SSD লাগানো যায়। M.2 স্লট থাকলে M.2 ইউজ করতে পারবেন। আর NVMe এর জন্য জেনে নেবেন স্লটটি NVMe সাপোর্টেড কিনা। এবার প্রশ্ন, SSD কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখা উচিত? দাম অনুযায়ী কত জিবি কিনতে চান সেটা প্রথমে। 120 জিবি থেকে 2 TB পর্যন্ত SSD বাজারে পাওয়া যায়। কোন ধরনের SSD কিনবেন, SATA নাকি M.2 নাকি NVMe, সেটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করে। TLC নাকি MLC? আমি বলবো TLC কিনতে, কারণ দাম কম। MLC সার্ভারের জন্য ব্যবহৃত হয়, দামটাই খানিকটা বেশি, স্পিডে বাড়তি সুবিধা পাবেন না। SSD তে DRAM বা ডাইনামিক র্যাম আছে এমন SSD কিনবেন। ডাইনামিক র্যাম আপনার করা কাজগুলোর একটি ইন্ডেক্স করে রাখে, ফলে পরবর্তীতে সেই ডাটা খুঁজে বের করার ক্ষেত্রে কম সময় লাগে। আর SSD এর ক্ষেত্রে একটা বিষয় সতর্ক থাকবেন, ক্যাপাসিটি কম হলে রাইট স্পিড কম হয়। তাই 120 জিবি কেনার ক্ষেত্রে ওই মডেলের 120 জিবি রাইট স্পিড কত সেটা জেনে কিনবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অন্য একটি টিউটোরিয়ালে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম নিয়ে বিশদ চিল্লাপাল্লা করেছি। কত জিবি র্যাম আপনার সিস্টেমে থাকা প্রয়োজন এবং কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন জানতে আগ্রহী হলে মিউ স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। কোনো প্রশ্ন বা পরামর্শ জানাতে অবশ্যই কমেন্ট করুন, আমি দ্রুতই তার রিপ্লাই দেব। আর কোনো সমস্যায় পড়লে হেল্প লিখে আপনার সমস্যাটি কমেন্ট করুন, আমি যত দ্রুত পারি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন আর জানতে থাকুন বিভিন্ন তথ্য। হ্যাপি ওয়াচিং। আল্লাহ হাফেজ।